হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ঘরঘরার যুদ্ধ নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা SKBU বা সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হবে, ক্লাস করবে, নোটস পত্র থেকে শুরু করে সাজেশন সমস্ত কিছুর হেল্প নেবে, তোমরা কিন্তু এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমরা যারা যারা 5th সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কেবলমাত্র 599 রাখা হয়েছে। ঠিক আছে, তো কেবলমাত্র 599 একবার পে করার মাধ্যমে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো প্রথমেই বললাম কি আজকের আলোচনার বিষয় ঘরঘরার যুদ্ধ নিয়ে। ঠিক আছে, তো আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম খানোয়ার যুদ্ধ নিয়ে। তো সেখানে বলেছিলাম যে মুঘল সম্রাট বাবর পানিপথের যুদ্ধের পরবর্তীকালে আরো 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধ করেছিলেন, যেমন খানোয়ার যুদ্ধ, চান্দেরির যুদ্ধ এবং অন্যতম একটি হলো ঘরঘরার যুদ্ধ। ঠিক আছে, তো এই ঘরঘরার যুদ্ধ কি বা কাদের সঙ্গে কাদের হয়েছিল তা নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, প্রথমত বলা হয়েছে যে মাহমুদ লোদির নেতৃত্বে ও দেশীয় রাজ্যের নৃপতিরা একত্রিত হয়ে মুঘল সাম্রাজ্যের ওপর আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছিল। ঠিক আছে, তো মুঘল সম্রাট বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন। তো ইব্রাহিম লোদি কি ছিলেন? একজন আফগান ছিলেন। তো ইব্রাহিম লোদিকে পরাজিত করলেও কিন্তু আফগান যে শক্তি বা অন্যান্য যে আফগান রুলার্সরা তারা কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যায়নি। ঠিক আছে, তো সেই সময়কালে আরো বেশ কতগুলি আফগান রাজা ছিল। এছাড়াও বলা যায় যে ইব্রাহিম লোদির যে ভ্রাতা মাহমুদ লোদি তিনিও একজন আফগান ছিলেন। তো মাহমুদ লোদি কি করেন যে বহু আফগান শক্তিকে বা আফগান রাজাদের একত্রিত করে বাবরের বিরোধী হয়ে ওঠে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বলা হয়েছে যে মাহমুদ লোদি যে ছিলেন তিনি যে বিভিন্ন আফগানদের একত্রিত করেছিলেন, সেই বিভিন্ন আফগান এবং কি দেশীয় রাজ্যের নৃপতিরা বাবরের বিরুদ্ধে আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। ঠিক সেই সময় বাবর কি করেন, কাল বিলম্ব না করে তিনি একে একে এলাহাবাদ, তারপরে কনৌজ, বারাণসী, গাজীপুর দখল করে পাটনার কাছে গঙ্গা ও ঘরঘরা নদীর সঙ্গমস্থলে কি হন, উপস্থিত হন। ঠিক আছে, এবং বাংলার নসরত শাহ এবং বিহারের শেরখা জৌনপুর মাহমুদ লোদির সংঘবদ্ধ হয়ে বাবরকে প্রতিরোধের চেষ্টা করেন। তো 1529 খ্রিস্টাব্দে গঙ্গা ও ঘরঘরার নদীর সঙ্গমস্থলে বাবরের সঙ্গে মাহমুদ নদীর সম্মিলিত বাহিনীর যে সংঘর্ষ হয় তা কিন্তু ঘরঘরার যুদ্ধ নামে পরিচিত। ঠিক আছে, তো মাহমুদ লোদি কি করেছিলেন, বিভিন্ন আফগানদের বা বহু আফগানদের একত্রিত করে মুঘল সাম্রাজ্যের ওপর বা বলা যায় যে বাবরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় বাবর কিন্তু তাদের যে প্রস্তুতি বা তাদের পরাজিত করার জন্য ধীরে ধীরে এলাহাবাদ, কনৌজ, বারাণসী এবং গাজীপুর দখল করে তাদের যে বিরোধ সেই বিরোধকে আটকানোর জন্য গঙ্গা ও ঘরঘরা নদীর সঙ্গমস্থলে কি হন, উপস্থিত হন। তো এই সময়কালে উভয় জোটের মধ্যে যে যুদ্ধ হয়, অর্থাৎ মাহমুদ লোদি ও বাবরের বা মাহমুদ লোদির যে সম্মিলিত বাহিনী ছিল বহু আফগানরা, দেশীয় রাজারা, তাদের সঙ্গে বাবরের যে যুদ্ধ হয়েছিল তা কিন্তু ঘরঘরার যুদ্ধ নামে পরিচিত। তো এই যুদ্ধে তাকে কে কে সাহায্য করেছিলেন? বাংলার যে শাসক ছিলেন নসরত শাহ, এছাড়া বিহারের শেরখা এবং তিনি নিজেই ছিলেন জৌনপুরের একজন রাজা। তো এই যে যুদ্ধ হয়েছিল বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির ভ্রাতা মাহমুদ লোদির, তা কিন্তু ঘরঘরার যুদ্ধ নামে পরিচিত। তো এই যুদ্ধেও কিন্তু বাবরই জয়লাভ করেছিলেন এবং পরাজিত হয়েছিল মাহমুদ লোদি। তো এই যুদ্ধের যে ফলাফল বা গুরুত্ব তা কিন্তু অপরিসীম। এবারে আমরা আলোচনা করব এই যুদ্ধের গুরুত্ব বা ফলাফল নিয়ে। ঠিক আছে, তো এই যুদ্ধের গুরুত্ব বা ফলাফলও অপরিসীম, কেননা এই যুদ্ধে
কে জয়লাভ করেছিল? বাবর। এবং তিনি তার যে প্রতিদ্বন্দ্বী বা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার যে বিভিন্ন তার যে প্রতিদ্বন্দ্বী, সেই প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তিনি কিন্তু একজনকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। সুতরাং এই যুদ্ধের গুরুত্ব স্বরূপ প্রথমত বলা যায় যে এই যুদ্ধে বাবর বাংলা বিহারের আফগান শক্তি জোটকে পরাজিত করেন এবং ভারতে মুঘলদের অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আফগানরা পরাজিত হলে ভারতে মুঘল সাম্রাজ্যের যে আধিপত্য তাও কিন্তু সুদৃঢ় হয়। তো তার যে প্রতিদ্বন্দ্বী ছিল, আফগানরাও তার প্রতিদ্বন্দ্বী ছিল, ইব্রাহিম লোদিও তার একজন প্রতিদ্বন্দ্বী ছিল। তো এই যুদ্ধের মাধ্যমে তিনি তার যে প্রতিদ্বন্দ্বী, সেই প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতে কিন্তু সক্ষম হয়েছিলেন এবং তিনি তার প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করার মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের ভিত্তিকে আরো সুদৃঢ় করেন। ঠিক আছে। এছাড়া দ্বিতীয়তম এর ক্ষেত্রে বলা যায় যে এই যুদ্ধে বাবরের এক শক্তিশালী প্রতিপক্ষ সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে এবং বলা হয়েছে যে তৃতীয়তমের ক্ষেত্রে বহু আফগান শাসক বাবরের বশ্যতা স্বীকার করেন এবং বাংলায় নসরত শাহ বাবরের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে বাধ্য হন। ঠিক আছে। তো এই যুদ্ধের মাধ্যমে বাংলার সঙ্গে মুঘল সাম্রাজ্যের যে সম্পর্ক তাও এক চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে। এবং চতুর্থতমের ক্ষেত্রে বলা যায় যে ঘরঘরা যুদ্ধের পর বাবরের নেতৃত্বে মুঘল সাম্রাজ্য কাবুল থেকে ঘরঘরা এবং হিমালয় থেকে গোয়ালিয়র পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। ঠিক আছে। তাহলে মুঘল সাম্রাজ্য কিছুটা পরিমাণে আরো বৃদ্ধি পায় পরিমাণে। ঠিক আছে। তো সুতরাং বলা যায় যে এই যে ঘরঘরার যুদ্ধ, এই যুদ্ধের গুরুত্বও কিন্তু অপরিসীম। ঠিক আছে। কেননা এই যুদ্ধের মাধ্যমে মুঘল শাসক বাবর তার যে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার যে বিভিন্ন প্রতিদ্বন্দ্বীগুলি ছিল, সেই প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতে সক্ষম হয়ে যান। ঠিক আছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।